এই শোনো না, একবার উঠবে? আহা, এত রাতে হাঁক ডাক পাচ্ছ কেন বলো দেখি? হ্যাঁ, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। আরে না গো, নিচের থেকে কি সব আওয়াজ আসছে, একবার উঠে দেখো না গো কি হচ্ছে। তুমি পারো বটে, ঠাকুমা হয়তো পান ছেঁচতে বসেছে, আমার কাল সকাল সকাল সেচটাই যেতে হবে। এখন যদি একটু ঘুমোতে না পারি তাহলে কাল সকালে গতর খাটাবো কি করে বলতো? শুয়ে পড়ো শুয়ে পড়ো। মেয়েটা অস্থির দৃষ্টিতে ঘরের বাইরে চেয়ে থাকে। কিছু খুটখাট আওয়াজ ঠিকই আসছে, পান ছেঁচার শব্দ আলাদা। এটা তা নয়। পাশে ওর বর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। মনে মনে নিজের ভাগ্যকে দুষল মেয়েটা। নিচে কিছু একটা গড়িয়ে পড়ার আওয়াজ এলো, সঙ্গে কিছু লাঠির ঠক ঠক আওয়াজ। এবারে যেন সারা বাড়িতে একটা হুলুস্থুল পড়ে গেল। মেয়েটার বরের চোখ থেকে ঘুম একেবারে উড়ে গেল। পাশের ঘর থেকে মেয়েটার ভাসুর দেওরেরা চিৎকার করে বলে উঠল, লেঠেল কোথায় সর্দার? সবার বুঝতে খানিকটা সময় লাগলো। ডাকাতেরা ঘুমের ওষুধ দিয়ে সব লেঠেল পেয়াদাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। মেয়েটা ভয়ে ভয়ে নিজের স্বামীর হাত চেপে ধরে বলল, ওগো শুনছো, এখন কি হবে? বাড়িতে ডাকাত পড়েছে, ওরা যে সব লুটে নিয়ে যাবে। পরক্ষণে মেয়েটার কিছু একটা মনে পড়ল। সঙ্গে সঙ্গে ও বিছানা ছেড়ে উঠে পড়ল। বালিশের তলা থেকে চাবি নিয়ে ছুটে গিয়ে আলমারির দরজা খুলল। ডাকাতেরা ততক্ষণে সারা বাড়ি ঘিরে ফেলেছে। একজন এসে দড়াম করে ঘরের দরজাটা ভেঙে ফেলল। মেয়েটা কাঠের বাক্সটা বুকে জড়িয়ে ধরল। মেয়েটা চিৎকার করে উঠল, না না, আমার গয়না আমি কাউকে দেব না, কাউকে না। ডাকাতের দলের এক লোক বলে উঠল, ভালোয় ভালোয় যা আছে সব দিয়ে দাও মা, আমরা ছিনিয়ে নিতে গেলে কিন্তু ভালো হবে না। মেয়েটার স্বামী বলল, দিয়ে দাও বউ, দিয়ে দাও। ভাগ্যে থাকলে অমন অনেক গয়না আমি তোমায় গড়িয়ে দেবো, আগে প্রাণটা তো বাঁচুক। মেয়েটা তবু কেঁদে কেঁদে বলে উঠল, কখনো না। আমার বাবা কত স্বাদ করে এই স্বাদ নড়ি হারটা আমায় গড়িয়ে দিয়েছিল, আর যা নেওয়ার নিয়ে নাও, কিন্তু এই হার আমি কখনো নেব না, কখনো না। এই বলে মেয়েটা ছুটে ঘরের বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই ডাকাত দলের এক লোক ওর পেটে ছুরি দিয়ে আঘাত করল। মেয়েটার গলা দিয়ে অস্ফুটে একটা আওয়াজ বেরোল। তার পরক্ষণেই মেয়েটা মেঝেতে লুটিয়ে পড়ল বাক্স সমেত। ডাকাত দলের ছেলেটা বাক্সটা কেড়ে নিতে যাচ্ছিল, ঠিক তখনই কাঁপা কাঁপা হাতে মেয়েটা ওর হাত ধরে ফেলল। এক ঝটকায় ছেলেটার হাত থেকে ছোরাটা কেড়ে নিয়ে ওর বুকে বসিয়ে দিল। ততক্ষণে সারা বাড়ির লোক প্রায় জমায়েত হয়েছে ওই ঘরের সামনে। মেয়েটার এমন অতর্কিত আক্রমণে ডাকাতরা কিছুক্ষণের জন্য থমকে গেছে। সেই সুযোগেই কয়েকটা লেঠেল এসে ওদের পাকড়াও করে ফেলল। ওর পেছনের দিকে পাহারায় ছিল বলে ডাকাতরা ওদের নাগাল পায়নি। সব ডাকাতেরা ধরা পড়ল, সব জিনিস উদ্ধার হলো। কেবল সবার মাঝে বাড়ির ছোট বউয়ের নিথর দেহটা পড়ে রইল রক্তমাখা সাতনড়ি হাড়ের ওপর। তারপর কেটে গেছে একটা মাস। সকলেই প্রায় ভয়ঙ্কর ঘটনার রেশটা কাটিয়ে উঠেছে। সেদিন ছিল অমাবস্যার রাত। কৌশল্যা নিজের ঘরে বসে আছে। ওর ঠোঁটের কোণে একটা চাপা হাসি লেপ্টে রয়েছে। কৌশল্যার স্বামী ইন্দ্রজিৎ ঘরে ঢুকেই চমকে উঠল এবং অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি করছো বড় বউ? চন্দ্রের বউয়ের গয়না তুমি গায়ে পড়েছো কেন? কৌশল্যা মুখ ঝামটা দিয়ে বলল, তুমিও না এমনভাবে বলছো যেন তোমার ছোট ভাইয়ের বউটি ভারী বেঁচে আছে। এই গয়নার জন্য সে তো নিজের পরাণটাই দিয়ে দিল। মরা মানুষের গয়না গায়ে দিয়েছি, চুরি তো আর করিনি। ইন্দ্রজিৎ খানিক গম্ভীর হয়ে বলল, আহা, তাহলেও বা কাজটা কিন্তু তুমি একেবারে ঠিক করনি। ওই গয়নার ওপরে তোমার কোনো অধিকার নেই। চন্দ্র যদি আবার বিয়ে করে
তাহলে ওই গয়না ওর বউয়েরই হবে। তোমার কিন্তু ওর গয়না নিয়ে আসা ঠিক হয়নি। তোমার ভাইয়ের কথা আর বলো না, সে তো বউয়ের শোকে প্রায় বিবাগী হয়েছে। ভালো চাও তো আমার কথা শোনো, এই সুযোগে বাবাকে বলে কয়েক জমিদারের দায়িত্ব সব নিজের কাঁধে তুলে নাও। ঠাকুরপো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে তো মনে হয় না। এর অর্থ বুঝতে পারছো? সব সম্পত্তি তোমার করে নেওয়া এটাই তো সুযোগ। এই বলে নিজের গলায় পড়ে থাকা সাতনড়ি হারটা আলতোভাবে হাত বোলালো কৌশল্যা। সঙ্গে সঙ্গে ঘরের আলো দপ করে নিভে গেল। ইন্দ্রজিৎ মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বের করল। ওহো, ও ওর আলোটা গেল কেন? এই বলেই ইন্দ্রজিৎ উঠতে যাচ্ছিল, কিন্তু কেউ যেন সজোরে ধাক্কা মেরে ওকে ফেলে দিল। কি গো, কি হলো? কৌশল্যা ইন্দ্রজিতের পড়ে যাওয়ার আওয়াজ শুনে বলে উঠল। ঠিক তখনই কেউ ওর গাল চেপে ধরল। দিদি! ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠস্বরটা শুনে কৌশল্যার গায়ের রক্ত হিম হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় বলল, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে তার গলাটাও চেপে ধরল। দাঁতে দাঁত চেপে সে বলল, ওই গয়নার বাক্স আমার, ওই সাতনড়ি হার আমার। যে আমার হারের দিকে চোখ তুলে তাকাবে তার চোখ আমি গেলে দেব। কৌশল্যার গলা শুকিয়ে গেল। কনক, বোন তুই? খবরদার, বোন বলে ডাকবে না। খুব লোভ না তোমার আমার গয়নার ওপর? ওই হার গলায় পেঁচিয়েই তোমাকে শেষ করে দেব। কৌশল্যা হাঁসফাঁস করতে করতে বলল, ক্ষমা করে দে বোন, ক্ষমা করে দে। এই আমি কান মুলছি, নাক্ষর দিচ্ছি, আর কখনো তোর গয়নায় হাত দেব না। আমাকে এবারের মতো ছেড়ে দে বোন, ছেড়ে দে। ছায়ার মতো অবয়বটা কৌশল্যার মাথা দেওয়ালে ঠুকে দিয়ে বলল, এবারের মতো ছেড়ে দিচ্ছি। আর যদি কোনোদিন দেখেছি আমার হারে তোর নজর গেছে, তোকে শেষ করে দেব। কথাটা যেন মনে থাকে। ছায়াটা ধীরে ধীরে দূরে হারিয়ে গেল। মিনিট পাঁচেকের মধ্যেই ঘরে আলো ফিরে এলো। ইন্দ্রজিৎ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কৌশল্যা অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। ওর মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। কিছুটা দূরে হাড়টা পড়ে আছে। ইন্দ্রজিৎ হাড়টা তুলে নিয়ে নিজের ছোট ভাইয়ের ঘরে রেখে এলো। ঘরটা ফাঁকা, সারা ঘর অন্ধকারে ছেয়ে আছে। একটা কালো কুৎসিত হাত এসে গয়নাটার গায়ে হাত বোলালো। দুফোঁটা জল গড়িয়ে পড়ল গয়নাটার ওপর। তারপর কোথায় যেন হারিয়ে গেল সাতনড়ি হারটা। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনি বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, সাতনড়ি হার। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সোহিনী অধিকারীর কলম থেকে সাতনড়ি হার। দিদি ঠাকুরন, ও দিদি ঠাকুরন, তুমি এখনো এখানে বসে আসো? ওদিকে গিন্নিমা আছে তোমায় ডেকে ডেকে সারা হচ্ছেন গো। একটা মেয়ে বইয়ের ভেতর মুখ গুজে বসেছিল। কথাটা শুনে বই থেকে মুখ না তুলেই মেয়েটা বলল, কি হয়েছে রঙ্গি দিদি, মা কেন ডাকছে? তা নিজে গিয়ে শুনে এসো না বাপু। কি করে সারাদিন বই মুখে করে বসে থাকো বলো দেখি? আর না হলে স্কুলে গিয়ে মেয়েদের পড়াও,
বলি 2 দিন পরে যে তোমার বিয়ে, সে কথা মনে আছে? বিয়ের পরেও বুঝি এইভাবেই তুমি দিদিমণিগিরি করবে? রঙ্গির অভিযোগ শুনে হেসে ফেলল মেয়েটা, বলল, তা বিয়ে হলে বুঝি নিজের কাজ, নিজের পরিচয় সব ভুলে যেতে হবে রঙ্গি দিদি? ওই দেখো, তুমি আমাকে এখন নিজের ছাত্রী ভেবে পড়াতে বসবে নাকি দিদি ঠাকুরন? গিন্নিমা অনেকক্ষণ ধরে তোমায় ডাকছে। উফ বাবা, যাচ্ছি, চলো। মেয়েটার কথা বলা শেষ হলে নিচের ঘর থেকে আওয়াজ এলো, চন্দ্রা, কখন থেকে ডেকে চলেছি, একবার নিচে আসলে কি হয়? সঙ্গে সঙ্গে রঙ্গি বলে উঠল, দেখলে আমি কি বলেছিলাম এতক্ষণ ধরে? চলো চলো নিচে চলো দেখি। এই বলে রঙ্গি চন্দ্রার হাত ধরে টেনে নিয়ে গেল। নিচের ঘরে বসে আছেন আরতি দেবী, আর কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে একজন প্রৌঢ়া। বয়সের ভারে চেহারা ভেঙে গেছে কৌশল্যা দেবীর। চন্দ্রাকে ঘরে ঢুকতে দেখে উনি বললেন, এই তো দিদি ভাই এসে গেছে, আসো দেখি, এদিকে বসো। আরতি দেবী খানিকটা ধমকের সুরে বললেন, আর 1 সপ্তাহ পরেই বিয়ে, এখন যদি একটু সংসারে মন না দিস কি করে চলবে বলতো? ওরে, খাজাঞ্চি বাবুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি, তার একটাই কারণ, এই বাড়ি ছেড়ে তোকে দূরে কোথাও যাতে যেতে না হয়। বাড়ির একমাত্র মেয়ে তুই, তোর বাবা তোকে দূরে পাঠাতে চাইছেন না, কিন্তু তুই যদি সারাদিন নিজের জগতে ব্যস্ত থাকিস, জামাইয়ের তো মন উঠে যাবে তোর উপর থেকে। এমন বিয়ে করার কি প্রয়োজন যেখানে কারণে অকারণে একেবারে মন উঠে যায়? শোনো মেয়ের কথা, উত্তর যেন সবসময় ঠোঁটের আগায় লেগেই আছে। যাকগে, আমার 1001টা কাজ পড়ে রয়েছে, এখন তোর সাথে তর্ক বিতর্ক জুড়ে দেওয়ার সময় নেই। এই যে, এই সব হচ্ছে জমিদার বাড়ির গয়না, সবই তোর, তবু একবার পছন্দ করে নে বিয়ের দিন কোনগুলো পরবি। এই বলে বেশ কয়েকটা কাঠের বাক্স চন্দ্রার দিকে এগিয়ে দিলেন আরতি দেবী। কৌশল্যা দেবী বললেন, এসব আমার দিদি শাশুড়ির গয়না, বুঝলি দিদি ভাই, আমাকে দিয়েছিল সব, এবারে এইসবের দায়িত্ব তুই বুঝে নে। কৌশল্যা দেবীর কথা শুনে চন্দ্রা আলতো হেসে বলল, এই এত ভারী ভারী গয়না বুঝি আমাকে পড়তে হবে? ও মা, বিয়ের দিন গলা খালি থাকলে যে লোকে নিন্দা করবে। উফ, সত্যি ঠাম্মি, তোমরা সাজগুজো করো লোকের কথা ভেবে, মা গো। এই বলে চন্দ্রা একটার পর একটা বাক্স খুলে গয়না বাজতে লাগলো। হঠাৎ ওর চোখ গেল একটু দূরে রাখা একটা কাঠের বাক্সে। বাক্সটায় ভারী সুন্দর কারুকার্য করা। এই ওই বাক্সটা কি আছে দেখি তো। এই বলেই বাক্সটা খুলতে যাচ্ছিল চন্দ্রা, কৌশল্যা দেবী সঙ্গে সঙ্গে ব্যস্তভাবে বলে উঠলেন, কি করছো কি দিদি ভাই, এই বাক্স ভুলেও খুলবে না। চন্দ্রা অবাক হয়ে কৌশল্যা দেবীর দিকে তাকালো। কেন, কি এমন আছে যে ওই বাক্সে যে খোলাও যাবে না একেবারে? সব কিছু নিয়ে প্রশ্ন না করলেই নয়, যা বলছি তোর ভালোর জন্যই বলছি। এখানে এত গয়না আছে, তোর যত ইচ্ছে নিয়ে নে, কিন্তু ওই বাক্সের গয়নাতে ভুলেও হাত দিবি না। আরতি দেবী বলল বটে, কিন্তু চন্দ্রা তো আর সোনার মেয়ে নয়। সবকিছু নিজে পরখ করে না দেখলে ওর শান্তি হয় না। তাই আরতি দেবী কৌশল্যা দেবীর শত বারণ সত্ত্বেও বাক্সটা খুলে ফেলল, আর খোলা মাত্রই ওর চোখের কোণে ঝিলিক খেলে গেল। এত সুন্দর! হারটাকে নিজের গলায় ফেলে বারবার দেখতে লাগলো চন্দ্রা। আয়নার দিকে তাকিয়ে চন্দ্রা বলে উঠল, হে তো 7 নড়ি হার। আরে আরে, ওটা রেখে দে, ভুলেও গলায় পড়িস না। কেন? চন্দ্রা ভুরু কুঁচকে তাকালো মায়ের দিকে। কৌশল্যা দেবী বললেন, ও দিদি ভাই, লক্ষ্মীটি আমার, ওটা রেখে দাও। আরে বাবা, ওটা ভূতের হার, এটা ধরতে নেই গো। কি কি বলে ঠামি?
ভূতের আর কি বলছো তুমি এসব? এই বলে খিলখিল করে হেসে উঠল চন্দ্রা। কৌশল্যা দেবী বললেন, তুমি হাসছো? আমি সত্যি কথা বলছি গো দিদি ভাই, ও বড় ভয়ঙ্কর। ওকে রাগিয়ে দিও না, ও কাউকে ছাড়বে না। ঠাম্মি, তোমাদের কি মাথা টাথা খারাপ হয়েছে না কি? হ্যাঁ, একটা গয়না, তার আবার অভিশাপ। আমার তো খুব পছন্দ হয়েছে এটা। আমি বিয়েতে এই সাতনড়ি হাড়ি পরবো, নয় কিন্তু আমি কিচ্ছু পরবো না। এই বলে হারটা পুনরায় নিজের গলায় ফেলে দেখল চন্দ্রা। তারপর বলল, আমি বিয়েতে এই হারটাই পরবো। এতক্ষণে একটা মনের মতো গয়না আমার পছন্দ হয়েছে বাবা, আমি এটাই পরছি। কৌশল্যা দেবী, আরতি দেবী দুজনেই আঁতকে উঠলেন এমন কথা শুনে। এমন অনিষ্ট করিস না চন্দ্রা, বিয়ের আগে যদি ভালো মন্দ কিছু একটা ঘটে যায় তাহলে কি হবে বলতো? একটা গয়না পরলে কি এমন হয়ে যাবে বলো তো মা? তোমরা কথায় কথায় এত ভয় পাও না, ভালো লাগে না জাস্ট। উফ, এত ভয় পাওয়ার কি আছে ভগবানই জানে। যাই হোক, এখন আমি ঘরে যাচ্ছি, এটাকেও সাথে নিয়ে যাচ্ছি, কেমন? এই বলে হনহনিয়ে নিজের ঘরে চলে গেল চন্দ্রা। আরতি দেবী আর কৌশল্যা দেবী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। মা, এবার কি হবে? চন্দ্রা তো কোনো কথাই শুনতে চাইলো না। আরতি দেবী ভয় ভয়ে জিজ্ঞেস করল। কৌশল্যা দেবী বললেন, থাক থাক, ওকে এই নিয়ে আর বেশি বলো না। জানোই তো কেমন জেদি, যেটা না করবে সেটা আরো বেশি করে করবে ও। এর চেয়ে বরং ও যখন রাতে ঘুমোবে তখন চুপি চুপি হাতটা ওর ঘর থেকে সরিয়ে নেব, কেমন? কিন্তু ও হারটা না পেলে যে বাড়ি মাথায় করবে, তখন কি বলে সামাল দেব? কালকে কি হবে তা না হয় কাল দেখা যাবে। আপাতত হাতটা তো সরাই ওর ঘর থেকে। আরতি দেবী নিঃশব্দে মাথা নেড়ে সায় দিলেন কৌশল্যা দেবীর কথায়। অন্ধকার ঘরটার চারিদিকে পর্দা টানা, সারা ঘরে ধুলো জমে আছে। কত বছর হয়ে গেল কেউ পা রাখেনি ঘরে। দুটো মানুষের ছবি পাশাপাশি টাঙানো, চন্দ্র আর কনকলতা। কেউই আর নেই আজ। তবু কেন একটা আবছা ছায়া বসে আছে খাটের কোণে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ছায়াটা, রকিং চেয়ারে বসে ধীরে ধীরে দুলতে লাগলো। আয়নায় একটা রক্তিম অবয়ব ফুটে উঠল হঠাৎ। চোখ দুটো যেন জ্বলজ্বল করছে, দুই চোখে অদ্ভুত আক্রোশ ফুটে উঠেছে। ওই হার আমি কাউকে দেব না, দাঁতে দাঁত চেপে বলে উঠল ছায়াটা। নিজের ঘরে আয়নার সামনে বসে আছে চন্দ্রা। গলায় পড়ে রয়েছে সাতনড়ি হারটা। ভারী মানিয়েছে ওকে। হারটা যেন ওর জন্যই তৈরি হয়েছে। নিজের প্রতিচ্ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রা। ওর সবচেয়ে নজর কেড়েছে হারের কারুকার্যগুলো। কে জানে কোন স্বর্ণকারের তৈরি। ধীরে ধীরে বড্ড ভাবুক হয়ে যাচ্ছে ও। খাজানচির ছেলে জীবনের সাথে যখন ওর বিয়ের কথা উঠল তখন মোটেও ওর মত ছিল না। এভাবে হুট করে বিয়ে করে নেওয়া যায় নাকি? ও তো দিব্যি ছিল, নিজের স্কুল, নিজের কাজ নিয়ে। এসব বিয়ে, সংসার, এসবের কথাও ভাবতই না প্রায় বলতে গেলে। কিন্তু ছেলেটার সাথে কথা বলার পর থেকে চন্দ্রার মনে কেমন যেন একটা হচ্ছে। মনে হচ্ছে এর সাথে সারাদিন কথা বলে কাটিয়ে দেওয়া যায়। তার ফলস্বরূপ 1 সপ্তাহ পরেই ওদের বিয়ে। কথাটা ভাবতে ভাবতে আপন মনে হেসে উঠল চন্দ্রা। হঠাৎ ওর মনে হলো ওর সাথে সাথে আরও কেউ হেসে উঠল। একটু থতমত খেয়ে গেল চন্দ্রা। হাসির আওয়াজটা কোথা থেকে এলো বুঝতে পারল না। ইতিউতি চেয়ে দেখল কেউ তো নেই ঘরে। তাহলে কি আমি নিজের হাসির আওয়াজ শুনে এমন ভয় পেয়ে গেলাম? উফ, তখন মা ঠাম্মি এমনভাবে বললো না, নির্ঘাত ওই কথাগুলোই আমার মাথায় ঘুরছে। মনে মনে ভাবল সে। কিন্তু ও যেই আয়নার দিকে ফিরল মনে হলো একটা কালো ছায়া দ্রুত সরে গেল সামনে দিয়ে। এবার ভারী ভড়কে গেল চন্দ্রা।
ঠিক ঠিক দেখলাম তো আমি। কে ছিল ওটা? এবারে সত্যি বেশ ভয় পেয়েছে সে। ভয়ে ভয়ে গলার হারটা খুলে রাখল। চন্দ্রার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। ও বলল, ওকে বসতে বল, আমি আসছি। এই বলে চুলটা ভালো করে বেঁধে নিল চন্দ্রা। পরনের শাড়িটা আরেকটু পরিপাটি করে নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। ওখানেই তো রোজ দেখা হয় দুজনের। যাক বাবা, চন্দ্রা দেবী যে ভয় পান এটা জেনেই আমার মানব জীবন ধন্য হয়ে গেল। কথাটা বলে হেসে উঠল জীবন। চন্দ্রা একটু রেগে গেল, বলল, তুমি হাসছো? এই একদম হাসবে না, আমি বলে দিচ্ছি। মা ঠাম্মি তখন অমনভাবে বললো যে আমি সত্যি সত্যিই ভয় পেয়ে গেছি। তাই বলে কি আমি ভূতে বিশ্বাস করছি নাকি? কখনো না। আচ্ছা বাবা, বুঝেছি বুঝেছি। তবে একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না চন্দ্রা। বড়রা যখন মানা করেছিল তখন কি প্রয়োজন ছিল এই হারটা পরার? আরে তোমার তো আরও গয়না আছে নাকি? ওটাতেই তো মজা গো। মায়েরা অকারণে এটা করিস না ওটা করিস না এই সমস্ত কিছুই বলতে থাকে। এই একটা সামান্য গয়না, সেটার সাথেও অদ্ভুত সব গল্প জুড়ে দিয়েছে। এইগুলো কি মানা যায় বলতো? হ্যাঁ, তাও আবার ভূতের গল্প। উফ, না, তোমার সাথে কথায় পেরে ওঠা আমার সাধ্য নেই। যাকে, আচ্ছা আমি এখন আসি, বুঝলে? এমনিতেও বিয়ের আগে এই বাড়িতে আমার বেশি আসাটা বারণ আছে। কাল আসবে তো? পাগলি একটা। জীবন চলে গেল। চন্দ্রার এখনই নামতে ইচ্ছে করছে না নিচে। আরও কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। হাওয়াও দিচ্ছে জোরে। কে জানে বৃষ্টি নামবে কিনা। খোলা চুল মেলে দাঁড়িয়েছিল চন্দ্রা। হঠাৎ ওর মনে হলো ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে বিশেষ পাত্তা দিল না, কিন্তু পরক্ষণেই নিজের চুলে আলতো টান অনুভব করল। তৎক্ষণাৎ পেছন ফিরে চাইল চন্দ্রা, কিন্তু কাউকেই দেখতে পেল না। কিছু বুঝে ওঠার আগেই কেউ চন্দ্রার হাত ধরে হ্যাঁচকা টান মারল। ও মা গো! আর একটু হলেই ছাদ থেকে পড়ে যেত চন্দ্রা। বুকের ভেতরটা ধরফর করে উঠল। দিদি ঠাকুরন, আর কতক্ষণ সাথে থাকবে শুনি? সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। রঙ্গির ডাক শুনে চমকে উঠল চন্দ্রা। এতক্ষণ ধরে যেটা হচ্ছিল সেটা কি ওর নিছক কল্পনা? মাথা কাজ করছে না চন্দ্রার। কি করবে বুঝতে না পেরে ও তাড়াতাড়ি নিচে নেমে এলো। দিদি ঠাকুরন, কি করছিলে গো এতক্ষণ? আর এ কি এমন চুল খোলা রেখে কেউ সন্ধির পর ফাঁকা জায়গায় দাঁড়িয়েই থাকে? অন্য সময় হলে এই নিয়ে খুব হাসাহাসি করত চন্দ্রা, কিন্তু আজ দুপুর থেকে যা হয়ে চলেছে তারপর থেকে ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বলছি এখন আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, এখন আর আমাকে ডাকবে না। কিছু হয়েছে নাকি গো দিদি ঠাকুরন? তোমার চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন গো? কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন শুধু আমার। এই বলে চন্দ্রা নিজের ঘরে চলে গেল। আর দুরাত পরেই অমাবস্যা। আশ্রমের সাথে লাগোয়া মন্দিরে ঢং ঢং করে ঘণ্টা বেজে চলেছে। পা থেকে মাথা পর্যন্ত লাল কাপড়ে মোড়া এক প্রৌঢ় এসে দাঁড়ালেন। দুজন অল্পবয়সী ছেলে তাকে প্রণাম করে বলল, আর মাত্র 2 রাত পেরোলেই তো সেই সময় চলে আসবে বাবা। ওদের কি কারো মনে আছে? এতদিনে নিশ্চয়ই নিজের খেলা শুরু করে দিয়েছে। যখন সময় আসবে তখন সবাই বুঝেই যাবে। কাল আমরা যাব। এতদিনে সেই সময় ঘনিয়ে এসেছে। এত বছর ধরে যেটার জন্য অপেক্ষা করে বসে আছি সেটা এতদিনে পাবো। এবারে আমি যেটা চাই সেটাই পাবো। মন্দিরের ঘণ্টা আরো দ্রুত গতিতে বাজতে লাগলো। সেই শব্দে কেউ খেয়ালই করল না পশ্চিমের আকাশে কখন মেঘ ঘনিয়ে এসেছে।
নিজের ঘরে শুয়ে আছে চন্দ্রা। কিচ্ছু ভালো লাগছে না ওর। মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য একটা বই হাতে নিয়েছিল ঠিকই, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। আজ একবেলায় ওর সাথে যা যা হলো তা আগে কখনো হয়নি। যা ঘটছে তার সবটাই কি ওর মনের ভুল, নাকি ওই গয়নাটায় সত্যিই কিছু আছে? কিন্তু কি আছে? কথাগুলো ভাবতে ভাবতে চোখ জড়িয়ে আসছিল চন্দ্রার। হঠাৎ ওর মনে হলো কেউ ওর ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল চন্দ্রা, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। ভেতরে ভেতরে অস্বস্তিটা বেড়ে চলেছে চন্দ্রার। ও স্পষ্ট অনুভব করেছে কেউ ওর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। একটা কটু গন্ধ ভেসে আসছে কোনোখান থেকে, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছে না চন্দ্রা। হাতটা তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হঠাৎ কেউ ওর কানের কাছে ফিস ফিস করে উঠল। বুকের ভেতর রক্ত ছলাট করে উঠল চন্দ্রার। ভয় ও ঘাড় ঘুরিয়ে তাকাতেও পারছে না। কি জানি কে দাঁড়িয়ে আছে। অদৃশ্য কণ্ঠস্বরটা আবার ওর কানে কানে বলল, হাতটা কিন্তু তোকে ভারী মানিয়েছে, আর একবার পরে দেখ। ভয় দুদিকে মাথা নাড়ল চন্দ্রা। কেটে কেটে বলল, আমি আর কখনোই হার পড়বো না। কেন পড়বি না? আমি তো বলছি পর পর। কেউ যেন চন্দ্রাকে সম্মোহন করে ফেলেছে। এই কণ্ঠস্বরকে আটকানোর ক্ষমতা চন্দ্রার নেই। ও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাক্সটা খুলে সাতনড়ি হাটটা নিজের চোখের সামনে তুলে ধরল চন্দ্রা। ওর চোখের কোণে এক অদ্ভুত আলোর ঝিলিক খেলে গেল। নিজের গলায় হাটটা পড়ে খিলখিল করে হেসে উঠল চন্দ্রা। তারপর আয়নার দিকে তাকিয়ে থাকলো। কেউ যেন ওকে মোহাবিষ্ট করে তুলেছে, আর নিজের মধ্যে নেই চন্দ্রা। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য এক জগতে হারিয়ে যাচ্ছিল সে। হঠাৎ আয়নার ভেতর থেকে কাঁচ ভেদ করে একটা কালো কুচকুচে হাত বেরিয়ে এলো। চন্দ্রা বোধহয় অবাক হওয়ার সুযোগটাও পেল না। তার আগেই হাতটা চন্দ্রার গলা টিপে ধরল। চন্দ্রা বিস্ফারিত চোখে চেয়ে রইল আয়না ভেদ করে বেরিয়ে আসা বিভৎস মুখটার দিকে। কি ভয়ঙ্কর! একটা কালো আঁধারের আস্তরণ ক্রমশ ঢেকে ফেলল চন্দ্রাকে। গিন্নিমা, দিদি ঠাকুরনের কি আজ শরীর খারাপ নাকি? বদ্যি ডাকলে হয় না? ফুলির কথা শুনে মুখ তুলে তাকালেন আরতি দেবী। বললেন, কেন, চন্দ্রার আবার কি হয়েছে? কিছু মনে করবেন না গিন্নিমা, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে দিদি ঠাকুরনের পিঠে যেন বক রাক্ষস ভর করেছে। ফুলি বাড়ির রাঁধুনি। ও বেশ বিস্মিত হয়েই বলল কথাটা। হ্যাঁ, মানেটা কি? রঙ্গি বলল, ফুলি ঠিকই বলেছে গিন্নিমা। আমরা কি আর আজ থেকে এই বাড়িতে আসি? চন্দা দিদিকে সেই ছোট্ট থেকে দেখছি। আমরা তো চিরকাল বলে এসেছি আমাদের দিদি ঠাকুরন পাখির আহার করে। সে যদি কোনোদিন এক হাতা ভাত বেশি খায়, তাহলে বুঝতে হবে সূর্য পশ্চিম দিকে উঠেছে গো, সূর্য পশ্চিম দিকে উঠেছে। কিন্তু আজ মনে হয় সূর্য উঠতেই ভুলে গেছে। থাম না রে তোরা, কি হয়েছে কি? আসল কথাটা বল দেখি। তার বলি কি গো গিন্নিমা, সে যে কি রাক্ষসে খাওয়া খাচ্ছে দিদি ঠাকুরন। বাড়ির সকলের রান্না সে একা খেয়ে নিলে। যাহ মুখপুরি, কি বলিস ভেবে বলিস না নাকি? বাড়ির সকলের খাবার সাবার করে ফেলা কি মুখের কথা নাকি? কি যে বলিস না। না গো গিন্নিমা, না গো, ফুলি ঠিকই কথাই বলেছে। তুমি নিজের চোখে দেখবে এসো। খানিক বিরক্ত হয়ে বললেন আরতি দেবী। বড় জ্বালাতন করছিস তো তোরা। কি হয়েছে বৌমা? কৌশলা দেবী ঘরে এসে উপস্থিত হলেন। দেখো না মা, এই রঙ্গি আর ফুলি বলছে চন্দ্রার নাকি পেটে আজ রাক্ষস ভর করেছে। কৌশল্যা দেবী খানিক থতমত খেয়ে বললেন, চলো তো দেখি ব্যাপারখানা কি।
ভাতের বড় হাঁড়িটা নিয়ে বসে আপন মনে খেয়ে চলেছে চন্দ্রা। চারিদিকে কি হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে ওর কোনো হেলদোল নেই। এটা তুই কি করছিস চন্দ্রা? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? আরতি দেবী ওকে ওভাবে খেতে দেখে জিজ্ঞেস না করে পারলেন না। চন্দ্রা রক্তবর্ণ দৃষ্টিতে আরতি দেবীর দিকে তাকালো, তারপর নিজের ঠোঁটে আঙুল রেখে বলল, চুপ, একটাও কথা বলবি না। আরতি দেবীর কেন যেন চন্দ্রার গলার আওয়াজটা অস্বাভাবিক লাগলো ভীষণ। কৌশল্যা দেবী কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন। এই গলার আওয়াজটা ওনার চেনা বটে, কিন্তু তা চন্দ্রার নয়। আমার খিদে পেয়েছে, আমি খাবো, ভাত খাবো, ডাল খাবো, তোদের খাবো। এই বলে মুখটা হাঁ করল চন্দ্রা। আরতি দেবী আর কৌশল্যা দেবী দেখতে পেল চন্দ্রার সারা মুখ ভর্তি রক্ত, কাঁচা মাংসের গন্ধে ভরে গেছে সারা ঘর। ভাতের হাঁড়ি থেকে কাঁচা মাংস তুলে তুলে খেতে লাগলো চন্দ্রা। এমন দৃশ্য দেখে সবার গা গুলিয়ে উঠল। রঙ্গি ভয় ভয় বলে উঠল, কি অলক্ষণে কাণ্ড গো! দিদি ঠাকুরনকে নির্ঘাত ভূতে ধরেছে, না হলে আমার অত ভালো মানুষ দিদির এমন অবস্থা হয়। আমার মনে হয় আমাদের ওঝা ডাকা উচিত। আমার বাড়ির কাছেই একটা বুড়ো বাবা থাকেন, তাকে ডেকে আনবো। ফুলির মুখ দিয়ে কথাটা বেরিয়ে আসা মাত্র চন্দ্রা ক্ষিপ্ত গতিতে ছুটে এসে ফুলিকে এক প্রকার শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলল। ফুলি ভয়ে চিৎকার করে উঠল। চন্দ্রা ফ্যাঁসে গলায় বলল, ওঝা ডাকবি, আমাকে দাঁড়াবি, তোর কি অবস্থা করব আমি জানিস। এই বলে ফুলির গলা চেপে ধরে চন্দ্রা। কৌশল্যা দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দোহাই তোমার, ওকে ছেড়ে দাও। কেউ ওঝা ডাকবে না, আমি এই বাড়ির কর্তা মা, আমি বলছি কেউ ওঝা ডাকবে না, তোমাকে কেউ তাড়াবে না, শুধু ওকে ছেড়ে দাও। চন্দ্রা ফ্যাকাশে দৃষ্টিতে তাকালো। সবাই দূরে সরে যা, কেউ কাছে আসবি না, সবাই শত্রু, সবাই শত্রু। এই বলে গজরাতে গজরাতে নিজের ঘরের দিকে চলে গেল চন্দ্রা। রঙ্গি ফুলিকে উঠে বসালো। কৌশল্যা দেবী বললেন, এই জন্য বারবার মেয়েটাকে বলছিলাম ও সাতনরি হার গলায় পড়তে না। যার হার তার সহ্য হবে কেন? আমার তো অভিজ্ঞতা আছে। এবার কি হবে মা? আর যে বাড়িতে চন্দ্রার বাবাও নেই, ব্যবসার কাজে বাইরে গেছে, কি করব আমরা? কিছুই করব না। এই দিনটা যে একদিন আসবে তা আমি আগে থেকেই জানতাম, কিন্তু আমার যে কিছু করার নেই। গুরুদেব কবে সংকেত পাবেন, কবে আমাদের বাড়িতে আসবেন, এখন শুধু তারই অপেক্ষা। গুরুদেব? কোন গুরুদেব মা? এত বছরে তো আমি কোনো গুরুদেবের কথা শুনিনি। তোমরা সম্পূর্ণ গল্পটা জানো না বৌমা। দক্ষিণের এই ঘরটা এত বছরেও কেন খোলা হয় না, এর পিছনে অনেক বড় একখান গল্প আছে। কি গল্প মা? এখানে নয়, ঠাকুর ঘরে চলো বলছি। আর চন্দ্রাকে নিয়ে কোনো চিন্তা করো না, কনকলতা মানুষ মারে না। এই বলে ঠাকুর ঘরের দিকে পা বাড়ালেন কৌশল্যা দেবী। বাকিরা ওনাকে অনুসরণ করল। চোখটা প্রায় লেগে এসেছিল জীবনের। হঠাৎ মনে হলো কেউ যেন ওর ঘরের দরজায় ঠকঠক করে ধাক্কা দিচ্ছে। ধরফর করে উঠে বসল জীবন। ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, কে? এর আগে কখনো এত রাতে কেউ ওর বাড়িতে আসেনি। দরজার ওপাশ থেকে একটা সরু রিনরিনে কণ্ঠস্বর বলল, আমি গো, আমি। এবার ঘুমটা কেটে গেল জীবনের। এই গলার স্বরটা তো ওর বেশ ভালোই চেনা।
ও বলল, কে? চন্দ্রা? আমি আমি এসেছি। আরে চন্দ্রা, এত রাতে তুমি আমার বাড়িতে? দাঁড়াও দাঁড়াও, সব ঠিক আছে তো? এত রাতে দরজা খুলতে খানিক ইতস্তত বোধ করছে জীবন। কেউ দেখে নিলে যদি অন্যরকম কিছু ভাবে, কিন্তু এমনও তো হতে পারে চন্দ্রা কোনো বিপদে পড়ে এখানে এসেছে। ওপাশ থেকে চন্দ্রা বলল, দরজাটা খোলো না, আর অপেক্ষা করতে পারছি না আমি, দরজাটা খোলো। জীবন আর এক মুহূর্ত অপেক্ষা করল না, দরজাটা খুলে দিল। কিন্তু এ কি, চন্দ্রা কোথায়? কেউ তো কোথাও নেই। বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করতে শুরু করেছে জীবনের। এতক্ষণ ধরে কেউ একজন ডাকলো, আর এখন সে হাওয়া হয়ে গেছে। কেউ একজন না, ওটা চন্দ্রাই ছিল। জীবন 100% নিশ্চিত। চন্দ্রা, এই চন্দ্রা, আরে তুমি কোথায় লুকিয়ে পড়লে? আমাকে দেখা দিচ্ছ না কেন? এই বলে যেই ঘরের বাইরে পা রাখতে গেছে জীবন, অমনি একটা অদৃশ্য শক্তি ওকে পেছনে টেনে নিল। ঘরের দেওয়ালে আছড়ে পড়ল জীবন, মাথার পেছনটায় দপদপ করে উঠল। চোখ তুলে তাকাতেই একটা বিভৎস দৃশ্য দেখতে পেল জীবন। একটা মেয়ে সরীসৃপ প্রাণীর মতো ওর ঘরের দেওয়াল বেয়ে ওপরে উঠছে। দূর থেকে ওকে দেখতে চন্দ্রার মতো হলেও আদপে ও চন্দ্রা নয়। ওর চোখ দুটো কেমন যেন ঠিকরে বেরিয়ে আসছে, সারা গায়ে রক্ত মাখা, গলায় জল জল করছে। সোনার 7 নড়ি হার। জীবনের মুখ দিয়ে কোনো কথা সরছে না, ও কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এসব কি হচ্ছে? বিকেলে চন্দ্রার বলা কথাগুলো কানে বেজে বেজে উঠছে ওর। ও তার মানে ঠিকই দেখেছিল, কিছু একটা অশুভ শক্তি এসে উপস্থিত হয়েছে ওদের মাঝে। থরথর করে কেঁপে উঠল জীবন। 2 হাতের ওপর ভর দিয়ে ওই বিভৎস মেয়েটা ওদিকে এগিয়ে আসছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না জীবন। ভয়ের চোটে ও অজ্ঞান হয়ে পড়ে গেল। ওর ওপর দিয়ে নিঃশব্দে হেঁটে গেল একটা কালো ছায়া। কৌশল্যা দেবী একটা দীর্ঘশ্বাস ফেললেন। আরতি দেবী, ফুলি, রঙ্গি সবাই ওনাকে ঘিরেই বসে আছে। কনকলতা যে আমার ছোট যা ছিল তা তোমরা সকলেই জানো। ও কিভাবে ডাকাতের হাত থেকে নিজের গয়না বাঁচাতে গিয়ে মারা গেছিল সে গল্প আমি বৌমাকে বলেছি। এমনকি ওই 7 নড়ি হার কনকলতার এত প্রাণের ছিল যে এই হারের মায়ায় ও প্রেতাত্মা হয়ে থেকে যায়। হ্যাঁ, কনকলতা এক প্রেতাত্মায় পরিণত হয় ঠিকই, কিন্তু সে কখনো কারোর ক্ষতি করেনি। ওর হাড় স্পর্শ না করলে ও কোনোদিনও কারোর সামনেও আসতো না। কিন্তু এরপরে ঘনিয়ে এলো এক বিষম দুর্গমের রাত। কনকলতার স্বামী অর্থাৎ আমার দেবর চন্দ্র আদবে ছিল নেশাখোর আর জুয়াবাজ। লোকে ভাবতো বটে আকালে বউ হারানোর শোকে ও এমন করত, কিন্তু আসলে তা নয়। আগা গোড়াই চন্দ্র ছিল অমানুষ। জুয়া না খেললে একদিনও থাকতে পারত না চন্দ্র। যত হারতো তত বেশি করে খেলত। এভাবে খেলতে খেলতে আর হারতে হারতে বাজারে মস্ত দেনা করে বসল চন্দ্র। বাবার কাছে টাকা চাইল, বাবা দিতে নারাজ। আর কোনো উপায় না পেয়ে সর্বনাশের পথে হাঁটল ঠাকুরপো। কনকলতা সনাতনী হার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ও ভেবেছিল কনকলতা ওকে হয়তো কখনো কিচ্ছু বলবে না। হাজার হোক ও তো কনকলতার স্বামী। কিন্তু কনক নিজের গয়না কাউকে দিতে নারাজ। কেন যেন ওই 7 নড়ি হারটার প্রতি বড় বেশি আকর্ষণ ছিল ওর। তাই যা সর্বনাশ হবার তা হয়েই গেল। চন্দ্রকে মারতে একটু হাত কাঁপেনি কনকলতার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা সকলে তো সে কখন ঘুমিয়েই পড়েছিলাম। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি
ঠাকুরপো কখন সর্বনাশের পথে পা বাড়িয়েছে, আর সেটা যে আমাদের পরিবারের ওপর এত বড় বিপর্যয় ডেকে আনবে এ তো আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেদিন কি হয়েছিল মা? হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারে আমাদের বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। আওয়াজটা এসেছিল ঠাকুরপোর ঘর থেকে। আমরা সকলে হন্তদন্ত হয়ে ছুটে গেছিলাম ঠাকুরপোর ঘরে। গিয়ে দেখি ঠাকুরপোর নিথর দেহটা পড়ে রয়েছে ঘরে। সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে। সেদিন থেকেই বাড়িতে তুফান উঠেছিল। কনকলতা শুধু ঠাকুরপোকে মেরেই শান্ত হয়নি, ওর মনে ধারণা তৈরি হয়েছিল এবারে সকলের নজর আছে ওর গলার ওই 7 নড়ি হাড়ের ওপর। ও এক প্রকার পণ নিয়ে নিয়েছিল বাড়ির সবাইকে খুন করবে, তবেও ক্ষান্ত হবে। ঠিক তখনই আমাদের বাড়িতে আগমন হয় গুরুদেবের। গুরুদেব আমাদের আশ্বাস দেন যে উনি আমাদের কনকলতার হাত থেকে নিস্তার দেবেন। আমাদের বাড়ি থেকে এক যজ্ঞের আয়োজন করলেন গুরুদেব। কিন্তু কনকলতার আক্রোশ তখন ওকে ভয়ঙ্কর এক প্রেতে পরিণত করেছে। ওকে পুরোপুরিভাবে শেষ করা কখনোই সম্ভব নয়। তাই ওকে সাময়িক কালের জন্য ওরই ঘরে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু গুরুদেব এই কথাও বলেছিলেন যে ও আবার ফিরে আসবে, আর আমাদেরই কারোর মধ্যে দিয়ে নিজের অশুভ শক্তি বিস্তার করার চেষ্টা করবে। গুরুদেব তখন ঠিক সংকেত পেয়ে যাবেন। উনি নিজেই এসে তখন কিছু একটা উপায় বের করবেন। কিন্তু যতদিন অবধি সেই সময় না আসছে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। আর কনকলতা একবার মুক্তি পেয়ে গেলে আরো বেশি করে সাবধান থাকতে হবে। আজ সেই সময় এসে গেছে। চন্দ্রা কনকলতার হাড় স্পর্শ করে নিজের গলায় ওটাকে ধারণ করে কনকলতাকে আবারও চাকিয়ে তুলেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। গুরুদেব যে কবে আসবেন, কবে এই কনকলতাকে পুরোপুরি নিশ্চিহ্ন করার উপায় বের করবেন, কবেই বা আসবে সেই দিন। জীবনের যখন জ্ঞান ফিরল তখনও নিজের বিছানায় শুয়ে আছে। জীবনের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো চন্দ্রা, এখন এখন কেমন বোধ করছো তুমি? প্রথমেই চন্দ্রাকে নিজের এত কাছে দেখে ধরফর করে উঠল জীবন। ঠিক তারপরেই গত রাতের ঘটনাটা মনে পড়া মাত্র ও আরো ভয় পেয়ে গেল। চন্দ্রা জীবনের মাথায় হাত রেখে বলল, যাকে দেখে ভয় পেয়েছো সে তো আর আমি না গো। জীবন সান্ত্বনা পেল না। ও বলল, কাল কাল এটা কি হলো? কি করে এমনটা সম্ভব? জানি জানি সব সব আমার দোষ, সব আমার দোষ। আমি তাকে জাগিয়ে তুলেছি। জীবন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। ওই গয়নার কোনো একটা ইতিহাস আছে, একটা ভয়ানক ইতিহাস আছে, আর সেই ইতিহাসের সাথে আমি এত বিশ্রীভাবে জড়িয়ে গিয়েছি যে এখন কিভাবে এর থেকে মুক্তি পাবো আমার জানা নেই। আদৌ পাওয়া সম্ভব কিনা তাই বা কে জানে। দীর্ঘশ্বাস ফেলল চন্দ্রা। এবার একটু নড়ে চড়ে বসল জীবন। চন্দ্রার হাত দুটো ধরে বলল, এই চন্দ্রা, ঠিক ঠিক কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। কাল রাতে ওটা তুমি ছিলে না? মানে সত্যি ওটা তুমি ছিলে না? আমি ছিলাম না, আবার আমিই ছিলাম। শরীরটা আমার আর আত্মাটা। চন্দ্রা, কেঁদো না, শান্ত হও। তুমি তো নিজেই চিরকাল বলে এসেছো যে বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয়। তাহলে আজ সে কথা শুনছো না কেন? শান্ত হও চন্দ্রা, কাঁদে না, শান্ত হও। ওর আত্মা, কনকের আত্মা আমাদের সবাইকে শেষ করে দেবে। ও আমার শরীরে ভর করেছে সবাইকে মেরে ফেলবে বলে। কাল রাতে এই উদ্দেশ্য নিয়েই ও এখানে এসেছিল,
কিন্তু আমি সফল হতে দিইনি বা বলতে পারো নিজেকে অতি কষ্টে আটকেছি। কিন্তু ও যদি ক্রমশ আমার মস্তিষ্ককে সম্পূর্ণভাবে নিজের আয়ত্তে নিয়ে নেয় তাহলে যে কি হবে ভগবানই জানে। আমি আমার পরিবার, তুমি সবাই শেষ হয়ে যাবে। চন্দ্রা, শেষ হয়ে যাওয়া অত সহজ নয়। যাকে চলো এখন আপাতত তোমার বাড়িতে যাই, ওখানে নিশ্চয়ই এতক্ষণে সবাই সবটা জেনে গেছে। চলো। জীবন চন্দ্রাকে নিয়ে উঠে দাঁড়ালো। ও খেয়ালই করল না চন্দ্রার পা দুটো কখন যেন উল্টে গেছে। এলোমেলো চুলের আবরণে আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটোর দৃষ্টিও যে পাল্টে গেছে তা বিন্দু মাত্র লক্ষ্য করল না ও। গুরুদেব। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ছুটে গেলেন কৌশল্যা দেবী। মানুষটার পায়ে লুটিয়ে কৌশল্যা দেবী বললেন, আমি জানতাম গুরুদেব আপনি ঠিক সময় আমাদের রক্ষা করতে চলে আসবেন। গুরুদেব হাত তুলে বললেন, আজ অমাবস্যা। আমি জানতাম এমনই এক অমাবস্যায় ও নিজের ক্ষমতা বিস্তার করার চেষ্টা করবে, আর তার জন্য ঠিক সময়ে শরীর পেয়ে গেছে। তোর নাতনি চন্দ্রা ওকে শরীর দিয়ে ফেলেছে। এবারে যে করে হোক ওদের আলাদা করতে হবে। তারপর ওই কনকলতার আত্মাকে কি করে ঠান্ডা করতে হয় তা আমিও দেখে নেব। আরতি দেবীও মাথায় ঘোমটা টেনে এগিয়ে এলেন। গুরুদেবের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করা মাত্রই গুরুদেব বললেন, মঙ্গল হোক। আরতি দেবী কাঁদো কাঁদো স্বরে বললেন, গুরুদেব, আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? আমি এমন ব্যবস্থা করব যে ভয়ে ওই কনকলতা তোর মেয়ের শরীর ছেড়ে পালাবে। কোনো চিন্তা নেই তোদের। আগের বার ওই কনকের আত্মাকে পুরোপুরিভাবে শেষ করতে পারিনি ঠিকই, কিন্তু এবারে আমি পুরো তোড়জোড় করে এসেছি। এই বলে নিজের কমণ্ডলু থেকে সারা ঘরে জল ছিটিয়ে দিলেন গুরুদেব। এমন সময় রঙ্গি এসে বলল, কয়েকটামা, দিদি ঠাকুরন বাড়ি ফিরেছে, জীবন দাদাবাবুও সাথে আছে। কোথায় সেই পাপী আত্মা? নিচে। আসুন গুরুদেব, আসুন, আমার সাথে আসুন। গুরুদেব আর চন্দ্রার মাঝে ঠিক একটা যজ্ঞের আগুনের তফাৎ। চন্দ্রার প্রায় চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসা হয়েছে, আর সেটা এনেছেন গুরুদেব স্বয়ং। জীবন ভীষণভাবে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু কৌশল্যা দেবী ওকে আটকে দিয়েছেন। বলেছেন, দেখো বাবা, এছাড়া আর যে কোনো উপায় নেই আমাদের চন্দ্রাকে ফিরে পাওয়ার। ওই পিশাচ সবাইকে গিলে খাবে, সেই সাথে চন্দ্রাকেও। যা হচ্ছে হতে দাও। গুরুদেব ছাড়া আর কারোর ক্ষমতা নেই ওকে ঠিক করে তোলার। তাই বলে এইভাবে চন্দ্রাকে কষ্ট দেবে? আমি মা হয়ে সহ্য করে নিচ্ছি, তুমিও করে নাও। যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। আরতি দেবীর এমন কথায় বলার মতো আর কিছু খুঁজে পেল না জীবন। কিন্তু ওর বারবার মনে হতে লাগলো কোথাও যেন খুব বড় একটা ভুল হয়ে যাচ্ছে। যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সবাই পরিস্থিতিটাকে ভুল বুঝছে। কখন থেকে ছটফট করে চলেছে চন্দ্রা। ছেড়ে দে আমাকে, আমি এখানে বসবো না। আমি প্রতিশোধ নেব। সবাইকে মেরে সব পা রক্ত দিয়ে স্নান করব আমি। আমার রক্ত চাই। ধীরে ধীরে ওর চোখ মুখে অদ্ভুত পরিবর্তন আসছে। জীবন ভালো করে তাকিয়ে দেখল এটা কোনোভাবেই চন্দ্রা হতে পারে না। ওর চোখের গর্ত দুটো শূন্য। ওই চোখের গর্ত দিয়ে কালচে রক্ত বের হয়ে শুকিয়ে জমাট বেঁধেছে। সারা হাতে পায়ে মুখে কি বিশ্রীভাবে রাগ ফুটে উঠেছে। জীবনের শরীরটা বড় খারাপ লাগছে। গুরুদেবের দুজন ছেলে চন্দ্রার ওরফে কনকলতার হাত দুটো ধরে রেখেছে। গুরুদেব সমানে ফুটন্ত তেল চন্দ্রার দিকে ছুঁড়ে মারছে, আর প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠছে চন্দ্রা।
লাগছে, আমার লাগছে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি, ছেড়ে দে। কিন্তু ওকে ছেড়ে দেওয়া হলো না। ছেলে দুটো আরো শক্ত করে ওর হাত চেপে ধরল। ফলস্বরূপ এবারে প্রচণ্ড রেগে গেল চন্দ্রা। থুরি, কনকলতা এক ঝটকায় ছেলে দুটোকে দুদিকে সজোরে ধাক্কা মারল। ওরা ছিটকে গিয়ে পড়ল দুদিকে। চন্দ্রার রাগে গড়গড় আওয়াজ বের করতে লাগলো মুখ দিয়ে। এত বড় সাহস তোদের! আমাকে বেঁধে রাখবি, আমাকে শেষ করবি, এই দেখ তবে। এই বলে চন্দ্রা একটা ফুঁ দিল। সঙ্গে সঙ্গে যজ্ঞের আগুন নিভে গেল। গুরুদেব নিজে এবার ভয়ঙ্কর রেগে গেলেন। ফুটন্ত সর্ষের তেল চন্দ্রার গায়ে ছিটিয়ে বললেন, এই কয়েকটা বছরে সাহস আরো বেড়ে গেছে তোর, তাই না? এবারে তোর কি অবস্থা হবে তুই কল্পনাও করতে পারছিস না। একটা মোটা দড়ি দিয়ে চন্দ্রাকে বেঁধে ফেললেন গুরুদেব। জীবন এবার আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। বলল, আরে কি করছেন কি? ওর তো খুব ব্যথা লাগছে। লাগুক, ব্যথা লাগুক, ওই ব্যথাই ওকে বাধ্য করবে ওই পিশাচকে নিজের শরীর থেকে বের করে ফেলার জন্য। বলার সঙ্গে সঙ্গে দড়িতে হ্যাঁচকা টান মেরে চন্দ্রাকে মাটিতে ফেললেন গুরুদেব। তারপর একটা তপ্ত লোহার শিক দিয়ে চন্দ্রাকে মারতে গেলেন। প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠল চন্দ্রা। জীবন আর নিজেকে সামলাতে পারল না। ছুটে গিয়ে গুরুদেবের হাত থেকে শিকটা কেড়ে নিল। এ কি করলি মূর্খ! গুরুদেব রেগে গেলেন ভীষণ। জীবন বলল, আমি চন্দ্রাকে আমি এভাবে কষ্ট পেতে দেব না। যাকে মার খেতে দেখছো, যাকে কষ্ট পেতে দেখছো, সে তোমার চন্দ্রা নয়, সে কনকলতা, এক ভয়ঙ্কর পিশাচ। মানুষকে মেরে ফেলাই যার অভিপ্রায়, যার সৃষ্টির একমাত্র কারণ। চন্দ্রা মাটিতে মুখ ঘষতে ঘষতে বলল, না, আমি কখনো কাউকে মারতে চাইনি, তোরা বাধ্য করেছিলি। এই বলে প্রচণ্ড জোরে গর্জে উঠল চন্দ্রা। গুরুদেব আবার শিকটা দিয়ে ওর পিঠে মারল। চিৎকার করে উঠল চন্দ্রা। এরপর দড়ি থেকে টান মেরে চন্দ্রাকে ছেঁচড়ে যজ্ঞের আগুনের কাছে নিয়ে যেতে লাগলো গুরুদেব। চন্দ্রা প্রচণ্ড বিদ্রোহ করে উঠল, ও কিছুতেই যাবে না। জীবন, জীবন বাঁচাও আমাকে, ও আমাকে মেরে ফেলবে। জীবন, ও তোমার চন্দ্রকে মেরে ফেলবে, বাঁচাও আমার। জীবন ছুটে গেল ওকে বাঁচানোর জন্য, কিন্তু কৌশল্যা দেবী আর আরতি দেবী মিলে ওকে আটকে নিলেন। কৌশল্যা দেবী বললেন, এমন কেন করছো বাবা? চন্দ্রা আমাদের মেয়ে, ছোট থেকে আমাদের চোখের সামনে বড় হয়েছে, আমাদের প্রাণও। তাকে এভাবে কষ্ট পেতে দেখে কি আমার ভালো লাগছে বলো? কিন্তু কিছুই যে করার নেই। আজ গুরুদেব যদি এগুলো না করেন তাহলে চন্দ্রাকে হয়তো আমরা চিরতরে হারিয়ে ফেলবো। যাকে তুমি দেখছো চোখের সামনে, সে চন্দ্রা নয়, সে কনকলতা। আর কনকলতা কতটা ভয়ঙ্কর হতে পারে সে কথা আমার চেয়ে ভালো আর কে জানে। আমাকে আর আমার স্বামীকেও মেরে ফেলতে চেয়েছিল কনক। ঠাকুরের অশেষ কৃপায় সে তখন সফল হয়নি, সবই গুরুদেবের জন্য। তাই বলছি, যা হচ্ছে হতে দাও, এতে আমাদের ভালো বই খারাপ হবে না। হ্যাঁ বাবা, আমি জানি চন্দ্রাকে এভাবে দেখে তোমার মন কতটা অস্থির হচ্ছে। বিশ্বাস করো, আমারও বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু সবটা সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। নিঃশব্দে জীবনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ওর চোখের সামনে চন্দ্রা এভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু ও কিচ্ছু করতে পারছে না। ও কি আদৌ চন্দ্রাকে বিয়ে করার যোগ্য? কিচ্ছু করতে পারছে না ও। গুরুদেব এবার চন্দ্রার কপালে একটা জবা ফুল ঠেকিয়ে বললেন, মেয়েটার শরীর ছেড়ে দে,
চন্দ্রা ওরফে কনকলতা প্রচণ্ড আক্রোশে মাথা ঝাঁকিয়ে বলল, না না না, কখনো না। তাই ছাড়বি না? এই বলে গুরুদেব সপাটে একটা চড় মারলেন চন্দ্রার গালে। চন্দ্রা রেগে গিয়ে গুরুদেবের গলা টিপে ধরতে গেল, কিন্তু ততক্ষণে ওর শরীরে ঘি ছিটিয়ে দিয়েছেন গুরুদেব। মাটিতে এক নিমেষে লুটিয়ে পড়ল চন্দ্রা। ওর শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। গুরুদেব একটা পেতলের কৌটোয় সেই ধোঁয়া বন্দি করে ফেললেন। চন্দ্রার পা দুটো ধীরে ধীরে সোজা হতে লাগলো, ওর শরীরের সব দাগ মিলিয়ে যেতে লাগলো। আকাশে মিলিয়ে গেল একটা প্রচণ্ড আর্তনাদ। ধীরে ধীরে চোখ মেলে চাইল চন্দ্রা, উঠে বসল চুপচাপ। গুরুদেব বললেন, আর কোনো ভয় নেই, শরীর ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো সাবধানে থাকতে হবে। চন্দ্রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গুরুদেবের দিকে। গুরুদেব পেতলের কৌটোটা চন্দ্রার হাতে দিয়ে বললেন, এটা খুব সাবধানে নিজের কাছে রাখবে, ভুলেও এর ঢাকনা খোলার চেষ্টাও করবে না। আজ রাতে এটা তোমার কাছেই রাখতে হবে। আজ রাতেও যদি তোমার শরীর না পায়, তাহলে আর কোনোদিন ফিরে আসতে পারবে না, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আজ রাতে ও তোমার শরীর নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি দেবে না। কোনোভাবেই এই কৌটোর ঢাকনা তুমি খুলবে না। চন্দ্রা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। তারপর কৌটোটা নিয়ে নিজের ঘরে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, কেউ যেন ওকে বিরক্ত না করে। চন্দ্রা একা বসে আছে নিজের ঘরে। গতকাল রাত থেকে ঘটে যাওয়া একটা ঘটনাও ওর ঠিকঠাক মনে নেই, কিন্তু আবছা যেটুকু চোখের সামনে ভেসে উঠছে তাতে ও কেঁপে কেঁপে উঠছে। ওর হাতে যদি সত্যি কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো? ও তো কাল রাতে জীবনের বাড়িতে গিয়েছিল, যদি ও জীবনের কোনো ক্ষতি করে ফেলতো, নিজেকে কি জবাব দিত? সব কেমন গুলিয়ে যাচ্ছে চন্দ্রার। আজ রাতটাও খুব সাবধানে থাকতে হবে, গুরুদেব বলে দিয়েছেন। ওই কৌটোটার দিকে আর চোখে তাকালো চন্দ্রা। তারপর ঘুমিয়ে পড়বে ঠিক করলো। হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল চন্দ্রা। ভয় পাশ ফিরতেই চমকে উঠল। ওর চেয়েও অল্প বয়সী একটি মেয়ে বধূ বেশে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার গলায় জল জল করছে সেই সাতনড়ি হাড়। কাঁপা কাঁপা গলায় চন্দ্রা বলল, কনকলতা। কনকলতা ম্লান হেসে বলল, হ্যাঁ, আমি কনকলতা। কেন এসেছো এখানে? আরো আরো ক্ষতি করতে চাও তুমি বুঝি? চলে যাও এখান থেকে, চলে যাও, তুমি চলে যাও। তুমিও আমাকে সাহায্য করবে না? কিসের সাহায্য? হ্যাঁ, মানুষ মারতে তোমাকে সাহায্য করবো আমি? মানুষ মারতে তোমাকে সাহায্য করবো? কখনো না। তার চেয়ে বরং তুমি 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 আমায় মেরে ফেলো। তাতে যদি তোমার প্রাণ ঠান্ডা হয়, তুমি তুমি আমায় মারো। কনক সজোরে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, আমি কখনো কাউকে মারিনি, কাউকে মারতে চাইনি। তাহলে এতদিন ধরে যা সব হয়ে আসছে সব আমাকে দিয়ে করানো হয়েছে। ওই গুরুদেব আমাকে নিজের করে নিতে চায়, আমাকে হাতিয়ার করে নিজের সিদ্ধি লাভ করতে চায়। আমার সাতনড়ি হাড় নিয়ে সে শয়তানকে খুশি করতে চায়। মানে? তবে তোমাকে সেই গল্প বলি শোনো। আমার বাবার এই বাড়ির মতো এত বড় অবস্থা ছিল না, তবু আমার শ্বশুর শাশুড়ি সেই সাতনড়ি হাড় দাবি করে বসলো। এত টাকা ছিল না আমার বাবার কাছে, তবু নিজের সর্বস্ব বিক্রি করে দিয়ে আমাকে ওই হাড় গড়িয়ে দিয়েছিল। আমি বাবাকে বারবার বলেছিলাম, এসব করার কোনো প্রয়োজন নেই বাবা, অন্য সাধারণ ঘরেও তো বিয়ে করা যায়, কি প্রয়োজন সাধ্যের ঊর্ধ্বে গিয়ে এসব করার? কিন্তু বাবা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। উনি ঠিক করে ফেলেছিলেন খুব বড় কোনো ঘরেই নিজের মেয়ের বিয়ে দেবেন। হলোও তাই। আমার হাড়ও গড়িয়ে দেওয়া হলো, আমার বিয়েও হলো। বিয়ের পর থেকেই আমি স্থির করে ফেলেছিলাম এই হাড়
আমি কখনো হাতছাড়া করব না, সে যাই হয়ে যাক না কেন। আমার বাবা কত কষ্ট করে নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমাকে এই গয়না বানিয়ে দিয়েছে। আমি কি করে তার ডাকাতদের হাতে তুলে দিতে পারতাম বলো তো? কিন্তু তাই বলে এতগুলো লোককে মারার চেষ্টা কেন করছিলে তুমি? বলছি তো, আমি কাউকে মারতে চাইনি, কেবল ওই ডাকাত দলের ছেলেটাকে আর আমার বরকে মেরেছি আমি। আমার বর কত মেয়ের জীবন নষ্ট করেছে তার ধারণা অবধি নেই বাড়ির কারোর। সকলে চিরকাল আমাকেই দোষী ভেবে গেল, কিন্তু এই গুরুদেব এর মতো লোভী আর কেউ নেই। ও বিপুল শক্তির অধিকারী হতে চায়, তাই তো শয়তানকে একের পর এক নরবলি দিয়ে চলেছে। কিন্তু শয়তান ততক্ষণ পর্যন্ত তুষ্ট হবে না যতক্ষণ না কোনো ভারী স্বর্ণালঙ্কার ওকে উপহার হিসাবে নিবেদন করা হবে। তাই তো গুরুদেব এত চেষ্টা করে যাচ্ছে আমাকে শেষ করে ওই গয়না নিয়ে উধাও হয়ে যাওয়ার। এতদিন ধরে যা যা ঘটেছে সব ওই নরকের কীটটার সাধনার ফল। এখন উপায়? আমাকে ওই কৌটোর থেকে মুক্ত কর। গুরুদেব টের পাবে না কিচ্ছু, আমাকে পরিচালনাও করতে পারবে না। আমি সেই সুযোগে গিয়ে ওকে ওর এত দিনের পাপের সাজা দেব। কিন্তু কিন্তু আমি কি করে তোমাকে বিশ্বাস করবো? হ্যাঁ, তুমি যে সত্যি কারোর কোনো ক্ষতি করবে না সেই বিষয়ে আশ্বস্ত হব কি করে আমি? আমি গুরুদেবকে শেষ করার পরেই ওই সাতনড়ি হার মিলিয়ে যাবে, ওর চিহ্ন আর কোথাও থাকবে না, আর আমার স্মৃতিও তোমরা সবাই ভুলে যাবে। বেশ বেশ, বিশ্বাস করছি তোমায়, কিন্তু কিন্তু সেই বিশ্বাসের মান রেখো তুমি। এই বলে চন্দ্রা উঠে গিয়ে কৌটোটার ঢাকনা খুলে দিল। এক রাশ কালো ধোঁয়া বেরিয়ে উড়ে গেল আকাশে। জমিদার বাড়ির বিলাসবহুল ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন গুরুদেব। এতদিনে ওনার সাধনা সাফল্যের মুখ দেখবে। কাল ভোর হলেই কনকলতার সাতনড়িয়া হার ওর হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই আজ বড় নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে সে। হঠাৎ নুপুরের ছমছম আওয়াজে ঘুমটা ভেঙে গেল গুরুদেবের। কেউ যেন ওনার ঘরেই ঘুরে বেড়াচ্ছে। চমকে উঠল গুরুদেব। ওর ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। কাঁপা কাঁপা গলায় এসে জিজ্ঞেস করল, কে 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 আছে ঘরে? কে? কেউ যেন ওর ঘাড়ে নখ ফোঁটালো। দাঁতে দাঁত চেপে কেউ ওর কানের কাছে বলল, আমার থেকে মুক্তি পাওয়া অত সহজ নয়। কি, কেমন আছো? গুরুদেবের গলা ভয়ে শুকিয়ে গেছে। তুই তুই এখানে কি করে এসেছিস? তোকে তো আমি... গুরুদেবের গলাটা দুহাত দিয়ে চেপে ধরে কনক। ওর ঠোঁটের কোণ বেয়ে রক্ত ঝরে পড়ছে, চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। গুরুদেব বলে উঠল, ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড়। এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? কত পুরনো হিসেব মেটাতে হবে আমাদের। তাই আমি ঠিক করেছি আমি তোকেও আমার সাথে নিয়ে যাব। কি আপত্তি নেই তো? গুরুদেব বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ার চেষ্টা করছিল, কিন্তু কনক ওর গলা আরো জোরে চেপে ধরল। আর না, অনেক হয়েছে, এবারে আর কিছুতেই তুই পার পাবি না। গুরুদেব বড় বড় চোখ মেলে তাকিয়ে দেখল কখন যেন কনক ওকে নিয়ে শ্মশানে এসে উপস্থিত হয়েছে। চারিদিকে শোঁ শোঁ করে হাওয়া বইছে, প্রেত কঙ্কাল নেচে চলেছে চারিদিকে, কিন্তু কনক কোথায়? হঠাৎ একটা তীক্ষ্ণ নখের আঁচড়ে কোকিয়ে উঠল গুরুদেব। কনক ওর ঘাড়ে চেপে বলল, কি ভেবেছিলি তো সহজে তোকে ছেড়ে দেব? হ্যাঁ, কখনো না। এই বলে গুরুদেবকে মাটিতে আছড়ে ফেলল কনক। ধীরে ধীরে ওর সারা শরীর মাটিতে মিশে গেল। তারপরেই সব শেষ।
জমিদার বাড়িতে আরও একটা নতুন সকালের আগমন ঘটেছে। এক মনে বই পড়ছিল চন্দ্রা। হঠাৎ রঙ্গি এসে বলল, দিদি ঠাকুরন, ও দিদি ঠাকুরন, তুমি এখনো এখানে বসে আসো? ওদিকে গিন্নিমা আছে তোমায় ডেকে ডেকে সারা হচ্ছেন গো। চন্দ্রা হেসে বলল, আসছি বাবা, আসছি। উফ, একটু শান্তিতে বসতে দিবি না তোরা, তাই না? এই বলে তরতর করে নিচে চলে গেল সে। আরতি দেবী আর কৌশল্যা দেবী ওর জন্যই অপেক্ষা করছিলেন। ওকে দেখা মাত্র বলে উঠলেন, আর কদিন আছে বিয়ের, এবারে একটু ধিঙ্গিপনা কম কর। আয় এদিকে আয়, পছন্দ মতো গয়না বেছে নে। চন্দ্রা আলতো গলায় হেসে গয়না পছন্দ করতে বসল। চারদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত ভারী ভারী সোনার গয়না। শুধু আর কোথাও নেই কনকলতার সেই সাতনড়ি হার, যা ওর বাবা নিজের সর্বস্ব বিক্রি করে গড়িয়ে দিয়েছিল। এতক্ষণ আপনি শুনছিলেন সাতনড়ি হার, রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সোনিয়া, তৃষা, আর্য, অস্মিতা, সুপ্রজা, সৃষ্টি, দুর্বা, নীল এবং ইন্দ্রনীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল সৃষ্টি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।